হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি এমএলএস বিজ্ঞান থেকে চ্যাপ্টার 10 অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এই অধ্যায়টা ডিটেলসে জানবো। তো অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সংশোধন, সংবিধান পরিবর্তন। আমাদের যে মূল সংবিধান 1950-এর 26শে জানুয়ারি যে সংবিধানটা বলবৎ হয়েছিল, সেই সংবিধানটা কোন পদ্ধতিতে কিভাবে পরিবর্তন করা যায়, সংবিধানের যে আর্টিকেলগুলো ছিল সেখানে কি কি পরিবর্তন, কিভাবে পরিবর্তন করা যায়, সেই পরিবর্তন পদ্ধতি সম্পর্কে এই অধ্যায়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সংবিধান পরিবর্তন বিভিন্ন সময়ের সাপেক্ষে সংবিধান পরিবর্তন আবশ্যিকভাবে প্রয়োজন, কারণ যখন সংবিধানটা লেখা হয়েছিল 60-70 বছর আগে, তখনকার সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ আলাদা ছিল। বর্তমানে অন্যরকম পরিবেশ হয়ে গেছে, তো কিছু কিছু জায়গা পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। তো সেই জন্য এই সংবিধান পরিবর্তন বা অ্যামেন্ডমেন্টটা করা হয়ে থাকে। তো অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কি বলা হচ্ছে, লাইক এনি আদার রিটেন কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অলসো প্রোভাইড ফর ইটস অ্যামেন্ডমেন্ট ইন অর্ডার টু অ্যাডজাস্ট ইটসেলফ টু দ্য চেঞ্জিং কন্ডিশন অ্যান্ড নিডস। তো বিশ্বের অন্যান্য যে সংবিধান রয়েছে তার মতোই পরিবর্তিত সময়ের সাথে সাথে সংবিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। However, the procedure laid down for its amendment is neither as easy in Britain nor as difficult as USA. সংবিধান পরিবর্তন যে প্রসেস রয়েছে, যে পদ্ধতি রয়েছে, আমাদের ভারতবর্ষের যে পদ্ধতি রয়েছে, সেটা ব্রিটেনের মতো এত সহজও নয়, আবার আমেরিকার মতো এত জটিলও নয়। এর মধ্যবর্তী একটা পদ্ধতি যার মাধ্যমে এই সংবিধানটা সংশোধন হয়ে থাকে। ইন আদার ওয়ার্ড, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নাইদার ফ্লেক্সিবল নর রিজিড বাট আ সিনথেসিস অফ বোথ। অর্থাৎ ভারতের সংবিধান পরিবর্তন খুব বেশি কঠিনও নয়, খুব বেশি সহজও নয়, এর একটা মিক্সিং বলা যেতে পারে। আর্টিকেল 368 in part 20 of the constitution deals with the power of parliament to amend the constitution and its procedure. আর্টিকেল 368 যেটা আমাদের পার্ট 20-তে রয়েছে, সংবিধানের পার্ট, অনেকগুলো পার্ট রয়েছে, সেই পার্ট 20-তে আর্টিকেল 368-তে সংবিধান সংশোধনের পদ্ধতি বলা রয়েছে এবং এটা ক্ষমতা দেওয়া রয়েছে পার্লামেন্টকে। The power of parliament to amend the constitution and its procedure. শুধুমাত্র পার্লামেন্টেই কিন্তু এটা পরিবর্তন করা সম্ভব, কোনো স্টেট লেজিসলেচারে করা যায় না। অর্থাৎ কোনো রাজ্য বিধানসভাতে সংবিধান পরিবর্তন করে ফেলা হলো, এইটা হয় না। এটা পার্লামেন্টকেই ক্ষমতা দেওয়া আছে শুধুমাত্র, এবং সেটা বলা রয়েছে আর্টিকেল 368, এবং এর পদ্ধতি কি হবে সেটা কিন্তু আর্টিকেল 368 বলা রয়েছে। It states that the parliament may, in exercise of its constitutional power, amend by way of addition, variation or repeal any provision of the constitution in accordance with the procedure laid down for the purposes. তো এটা পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে, সাংবিধানিক ক্ষমতা দিয়েছে, যার মাধ্যমে বিভিন্ন বিষয় অ্যাড করা যেতে পারে, কিছু পরিবর্তন করা যেতে পারে, বা সেই আইনটাকে, সেই যে আর্টিকেলটাকে, সেটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া যেতে পারে বা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই ক্ষমতাটা কিন্তু পার্লামেন্টকে দেওয়া রয়েছে। However, the parliament cannot amend this provision which form the basic structure of the constitution. This was ruled by the Supreme Court in the Keshavananda Bharati case 1973. তো এর মানে এই নয় যে পার্লামেন্ট মনে করলে সংবিধানের যা ইচ্ছা পরিবর্তন করে দিতে পারে, এই ক্ষমতাটা দেয়া রয়েছে আর্টিকেল 368-তে। কিন্তু কেশবানন্দ ভারতী মামলাতে 1973 সালে যে মামলাটা হয়েছিল, সবচেয়ে বিখ্যাত ভারতের ইতিহাসে, সেই মামলাটাতে বলা হচ্ছে যে পার্লামেন্ট বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ মূল যে কাঠামো আমাদের সংবিধানটা যে ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, সেই ভিত্তিগুলো, সেইগুলোকে পরিবর্তন করা যাবে না। এটা কেশবানন্দ ভারতী মামলাতে বলা হয়েছে। নেক্সট দেখবো প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট। কি পদ্ধতিতে অ্যামেন্ড করা হবে সংবিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আর্টিকেল 368-এ রয়েছে, সেই পদ্ধতিটা আমরা জানি। The procedure for the amendment of the constitution as laid down in article 368 as follows. তো এরকম এখানে বলা রয়েছে আর্টিকেল 368-এ। নাম্বার 1,
An amendment to the Constitution can be initiated only by the introduction of a bill for the purpose in either house of the parliament and not in the state legislature. সংবিধান সংশোধন কিভাবে করা হবে? একটা বিল অবশ্যই উপস্থাপন করতে হবে। সংবিধান, যেটাকে আমরা সংশোধনী বিল বলে থাকি, সেই বিলটা আনতে হবে এবং সেই বিলটা কখনোই রাজ্য বিধানসভাতে আনা যাবে না, সেটা শুধুমাত্র পার্লামেন্টেই আনা যায়। কোনো রাজ্য পারে না, কোনো রাজ্য বিধানসভা পারে না, ক্ষমতা নেই, তারা সংবিধান পরিবর্তন করতে পারে না। সংবিধান পরিবর্তন করতে হলে সেটা পার্লামেন্টে করতে হবে এবং পার্লামেন্টের যে কোনো হাউসেই এটা শুরু করা যেতে পারে। লোকসভা হোক বা রাজ্যসভা হোক, যে কোনো জায়গাতেই এই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা বা বিলটা আনা যেতে পারে, যে কোনো জায়গাতেই শুরু করা যেতে পারে। নাম্বার 2, the bill can be introduced either by a minister or by a private member and does not require prior permission of the president. এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বিলটা উপস্থাপন করা হচ্ছে, সেটা কোনো মিনিস্টার আনতে পারেন সেই বিলটা, বা কোনো প্রাইভেট মেম্বার আনতে পারেন, অর্থাৎ মিনিস্টার নন যারা, তারা আনতে পারেন সেটা, এবং এটার জন্য প্রেসিডেন্টের কোনো পারমিশনের প্রয়োজন হয় না। স্বতঃস্ফূর্তভাবে তারা এই বিলটা লোকসভা বা রাজ্যসভা রাখতে পারেন, তার মন্ত্রী হন বা মন্ত্রী না হন, তারা রাখতে পারেন। নাম্বার 3, the bill must be passed in each house by a special majority, that is a majority that is more than 50% of the total membership of the house and a majority of 2/3 of the member of house present and voting. এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্পেশাল মেজরিটি বিষয়টা বোঝা প্রয়োজন। সিম্পল মেজরিটি কোনটা? অর্থাৎ যতজন মোট সদস্য রয়েছেন সেই সদস্যর অর্ধেক এর বেশি যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলছি সিম্পল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি কখন বলা হচ্ছে? দুটো শর্ত সেখানে থাকছে। হাউসে মোট যতজন সদস্য, আমরা যদি ধরি লোকসভাতে 550 জন সদস্য, সেই সদস্যের অর্ধেকের বেশি ভোট পেতেই হবে, 275+ ভোট পেতেই হচ্ছে। আর তার সাথে সাথে যেদিন ভোটাভুটি হচ্ছে সেদিন যতজন উপস্থিত থাকছেন তার 2/3 2/3 অবশ্যই পার হতে হবে। অর্থাৎ এই শর্তটা তো পালন করতেই হবে, 275+ এই শর্তটা পালন করতেই হচ্ছে যতজন উপস্থিত থাকুক, এবং তার সাথে সাথে 2/3 মেজরিটি, মোট যতজন উপস্থিত সেই দিন আছেন সেই দিনের 2/3 বেশি সংখ্যক পার্লামেন্টেরিয়ানের ভোট কিন্তু প্রয়োজন, তবে সেটাকে স্পেশাল মেজরিটি বলা হবে। এই দুটো শর্ত একসাথে যখন পালন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্পেশাল মেজরিটি। ইচ হাউস মাস্ট পাস দ্য বিল সেপারেটলি, দুটো হাউসে কিন্তু আলাদা আলাদা করে দুটো বিলকে পাস হতে হয়, আলাদা আলাদা করে। একবার লোকসভাতে পাস হবে, আবার রাজ্যসভাতে পাস হবে, দু জায়গাতেই কিন্তু পাস হতে হবে। ইন কেস অফ ডিসএগ্রিমেন্ট বিটুইন টু হাউসেস there is no provision for holding a joint sitting of the two houses for the purpose of the deliberation and passage of a bill. সংবিধান সংশোধনী যে বিলটা আসছে সেখানে জয়েন্ট সিটিং এর কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা এরা যখন একসাথে হয় কোনো বিল পাশের জন্য তখন সেটাকে জয়েন্ট সিটিং বলে। কিন্তু অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জয়েন্ট সিটিং এর কোনো ব্যবস্থা নেই। এখানে রাজ্যসভাতেও আলাদা করে পাস হতে হবে, আবার লোকসভাতেও আলাদা করে পাস হতে হবে, তবে সেটা মানে বিলটা অ্যাক্টে পরিণত হবে এবং পরিবর্তন তবে হবে, অ্যামেন্ডমেন্ট তবে সম্পূর্ণ হবে। যদি এক জায়গায় পাস না হয় তাহলে অ্যামেন্ডমেন্ট হলো না। If the bill seeks to amend the federal provision of the Constitution, it must also be ratified by the legislature of half of the state by a simple majority, that is the majority of the member of the house present and voting. যদি এটা ফেডারেল প্রভিশন হয়, অর্থাৎ রাজ্যের কোনো স্বার্থ যদি জড়িয়ে থাকে সেই বিলটাতে, এমন একটা সংবিধান পরিবর্তন আনা হচ্ছে যে সেখানে রাজ্যের সম্পর্ক জড়িয়ে আছে, রাজ্যের সংক্রান্ত বিষয় সেখানে রয়েছে, এরকম যদি হয় তাহলে ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে তার অর্ধেকের বেশি রাজ্যকে সেটাকে পাশ করতে হবে, এবং রাজ্যে যখন সেটা পাশ হচ্ছে সেই বিলটা, সেটা সিম্পল মেজরিটিতে পাশ হলেই চলবে। অর্ধেকের বেশি স্টেট এবং সিম্পল মেজরিটি, এটা ফেডারেল প্রভিশনের ক্ষেত্রে হয়। তো এই দুটো টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, তিনটে টাইপ মোট হয়। একটা হচ্ছে সিম্পল মেজরিটি, এটাতে কোনো কমপ্লেক্সিটি নেই, এটা একেবারে সিম্পল, সাধারণভাবে অর্ধেকের বেশি ভোট পেলেই সিম্পল মেজরিটি হয়ে গেল। আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, যেখানে অর্ধেকের বেশি ভোট পেতে হচ্ছে, তার সাথে সাথে যেদিন ভোট হচ্ছে সেদিনের 2/3 এর বেশি ভোট পেতে হচ্ছে। আর ফেডারেল প্রভিশন যদি থাকে
সেখানে পাশ হতে হচ্ছে, পার্লামেন্টে তো পাশ হতেই হচ্ছে, তার সাথে সাথে রাজ্যগুলোতে অর্ধেকের বেশি রাজ্যতে পাশ হতেই হচ্ছে, এবং রাজ্যগুলোতে যখন পাশ হচ্ছে তখন সিম্পল মেজরিটিতে পাশ হচ্ছে। এই বিষয়টা বুঝে গেলে এই অধ্যায়ের মূল বিষয়টা কিন্তু বুঝে যাওয়া সম্ভব। তো আমি এটা জানতে চাইবো যে এই সিম্পল মেজরিটি বা যে মেজরিটি গুলো বলেছি আমি, সেটা বোঝা গেছে কিনা, বা কারো কোনো যদি সমস্যা থাকে এখানে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু আরো একবার পরিষ্কার করে বলে দেবো। এই জায়গাটা স্যার বুঝতেই হবে। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ, সিম্পল মেজরিটি একটু বলুন স্যার। সিম্পল মেজরিটিটা সিম্পল মানে যেদিন ভোট হলো সেদিন যতজন উপস্থিত থাকছেন, ধরা যাক 375 জন সেদিন পার্লামেন্টে, আমি লোকসভাতে ধরে নিচ্ছি 375 জন উপস্থিত আছেন, এর অর্ধেকের বেশি, এর অর্ধেকের বেশি লোক যখনই ভোট দিচ্ছেন তখনই কিন্তু বলা হচ্ছে যে এটা পাস হয়ে যাচ্ছে, সিম্পল মেজরিটি। অর্থাৎ এখানে কোনো কমপ্লেক্সিটি নেই, যতজন ভোট দিচ্ছেন তার অর্ধেকের বেশি যদি ভোট সেখানে দিয়ে দেন তাহলে সেটাকে সিম্পল মেজরিটি বলা হবে। সাধারণ মেজরিটি, মেজরিটি কাকে বলে? অর্ধেকের বেশি ভোট হয়ে গেলেই তখন মেজরিটি হয়, সাধারণ সাধারণ ভোটের ক্ষেত্রে যেটা হয়। ওকে, বোঝা গেছে? সিম্পল হ্যাঁ মেজরিটি স্যার। বোঝা গেছে? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি এই পোর্শনটা আরেকবার আছে, আমি আরেকবার বলবো, তো অসুবিধা কিছু নেই। আচ্ছা, নেক্সট, after duly passed by the both the houses of the parliament and ratified by the state legislature, where necessary, the bill is presented to the president for assent. তো পাশ হয়ে গেল, যখন যেরকম প্রয়োজন, যেখানে শুধু পার্লামেন্টের প্রয়োজন সেখানে শুধু পার্লামেন্টে পাশ হলো, যেখানে রাজ্যের প্রয়োজন সেখানে রাজ্যে পাশ হলো। পাশ হওয়ার পরে এই বিলটা প্রেসিডেন্টের কাছে চলে যাচ্ছে, প্রেসিডেন্টের কাছে চলে যাচ্ছে। অন্যান্য বিলের মতো আইন কখন হবে? যখন প্রেসিডেন্ট সই করবেন সেখানে, তো স্বাভাবিক প্রেসিডেন্টের কাছে সই করার জন্য চলে যাচ্ছে। দ্য প্রেসিডেন্ট মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল। প্রেসিডেন্টকে অবশ্যই এখানে সই করতে হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্ট এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে সই করতে বাধ্য। হি ক্যান নাইদার withhold his assent to the bill nor return the bill for reconsideration of the parliament. তো প্রেসিডেন্ট আমরা যখন জানবো তখন দেখবো প্রেসিডেন্টের এরকম পাওয়ার রয়েছে, কিছু কিছু বিল উনি ফেরত পাঠাতে পারেন রিকনসিডারেশনের জন্য, বা রেখে দিতে পারেন, যেটাকে পকেট ভেটো বলে। তো সেগুলো আমরা পরে জানবো। এই সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে এরকম কোনো পাওয়ার প্রেসিডেন্টের নেই। প্রেসিডেন্টের কাছে জাস্ট গেল, বিলটা পাস হয়, প্রেসিডেন্ট সেখানে সই করতে বাধ্য, কিচ্ছু করার নেই সেখানে প্রেসিডেন্টের, জাস্ট তিনি সেটা সই করবেন, আর কোনো কাজ নেই। এটাকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে, এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। এই স্টেটমেন্ট থেকে এরকম জায়গা থেকে প্রশ্ন তৈরি হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট সই করতে বাধ্য। নেক্সট, আফটার দ্য প্রেসিডেন্ট অ্যাসেন্ট দ্য বিল বিকাম অ্যান অ্যাক্ট। প্রেসিডেন্টের সইয়ের পর এটা একটা আইনে পরিণত হয়, স্বাভাবিক, এটা আইনে পরিণত হচ্ছে। and the constitution stands amended in accordance with the terms of the act. তো সংবিধান পরিবর্তন হয়ে যায়, ওই অ্যাক্ট, ওই আইন যা যেটা আনা হয়েছিল, বিলে যা বলা হয়েছিল, সংবিধানে সেই সেই পরিবর্তনগুলো চলে আসছে, অ্যাক্ট হয়ে যাওয়া মানে কিন্তু এখানে পরিবর্তন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রসিডিওর। এবার এখানে ডিটেলসে বলা হয়েছে টাইপ অফ অ্যামেন্ডমেন্ট, যেটা আমি এর আগে বলেছি, আরেকবার বলছি। আর্টিকেল 368 provide for two type of amendment, that is by a special majority of parliament and also to the ratification of half of the state by simple majority. তো আর্টিকেল 368 দুটো টাইপের কথা বলে। আর্টিকেল 368 কথা বলা হয়েছে, এই আর্টিকেলের মধ্যেই অ্যামেন্ডমেন্টের বিষয়টা রয়েছে। এখানে দুটো টাইপের মেজরিটির কথা বলে, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, অর্ধেকের বেশি সিট পেতে হচ্ছে, অর্ধেকের বেশি ভোট পেতে হচ্ছে, এবং 2/3 যেদিন উপস্থিত থাকছেন সেটা স্পেশাল মেজরিটি। আর রেটিফিকেশন অফ দ্য হাফ অফ দ্য স্টেট, অর্থাৎ তারপরে যেটা দেখলাম, এই দুটোর কথা 368 বলা আছে বাই সিম্পল মেজরিটি। বাট some other article provide for the amendment of the certain provision of the constitution by a simple majority of the parliament. এছাড়াও অন্য কিছু আর্টিকেল আছে যেখানে সিম্পল মেজরিটিতে পাশের কথা বলে, দ্যাট ইজ আ মেজরিটি অফ দ্য মেম্বার অফ দ্য ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, সিমিলার টু দ্য অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস। অর্থাৎ সিম্পল মেজরিটি যেটা বলছিলাম আমি, কিছু কিছু প্রসেস রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে, যেগুলো কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হওয়া সম্ভব। কি কি পাস হয় সিম্পল মেজরিটিতে, কি কি স্পেশাল মেজরিটিতে পাস হয়, সেটা এর পরবর্তী পর্যায়ে রয়েছে, সেটাও আমরা জানবো। এখানে শুধু মনে রাখতে হবে আর্টিকেল 368 কিন্তু এই দুটো প্রসেসের কথা বলে থাকে। নোটেবলি দিস অ্যামেন্ডমেন্ট আর নট ডিমড টু বি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ফর দ্য পারপাস অফ আর্টিকেল 368। অর্থাৎ এই যে সিম্পল মেজরিটিতে কিন্তু পাস হওয়ার কথা আর্টিকেল 368 বলা নেই। এটা অন্য অন্য যে আর্টিকেলগুলো সেখানে বলা হয়েছে সিম্পল মেজরিটিতে পাস হওয়ার কথা। Therefore, the constitution can be amended in three way. সংবিধান তিনটি পদ্ধতিতে পরিবর্তন করা যেতে পারে, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি আর স্পেশাল মেজরিটি
তার সাথে পার্লামেন্টের রেটিফিকেশন, অর্ধেকের বেশি স্টেট লেজিসলেচারের অর্ধেকের বেশি রেটিফিকেশন, সেটা হলেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা সম্ভব। এই তিনটে পদ্ধতি রয়েছে সংবিধান সংশোধন। তো সিম্পল মেজরিটিতে কিভাবে কি পাস হয় সেইগুলো এখানে বলা রয়েছে। বাই সিম্পল মেজরিটি, a number of provisions in the constitution can be amended by a simple majority of the two houses of the parliament outside the scope of article 368. সিম্পল মেজরিটি আগে বলা হয়েছে যে আর্টিকেল 368 এ কিন্তু সিম্পল মেজরিটির কথা বলা নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কনফিউজ করার জন্য এরকম প্রশ্ন করাই হয়, এই জায়গা থেকেই করা হয় যে স্কোপ আর্টিকেল 368 এর বাইরে রয়েছে সিম্পল মেজরিটি। এর মধ্যে কি কি পড়ছে, এখান থেকে সরাসরি প্রশ্ন হয়। কোন কোনগুলো খুব সাধারণভাবে, খুব সহজে, খুব ইজিলি পরিবর্তন করে দেওয়া যায়। অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন একটা রাজ্য তৈরি করবো এটা যদি মনে করে পার্লামেন্ট, খুব সহজে সিম্পল মেজরিটিতে এটা কিন্তু করতে পারে। ফর্মেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ দ্য এক্সিস্টিং স্টেট, নতুন রাজ্য তৈরি, বাউন্ডারি পরিবর্তন, নাম পরিবর্তন, খুব সহজে সিম্পল মেজরিটিতে এটা করা যায়। অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেট, রাজ্যে বিধান পরিষদ এ গঠন বা বিলুপ্তি। বিধানসভা রয়েছে, রাজ্যে বিধানসভা রয়েছে এবং তার আপার হাউস কোন কোন রাজ্যে রয়েছে যেটাকে বলা হচ্ছে বিধান পরিষদ। এই বিধান পরিষদ সব রাজ্যে থাকে না। পশ্চিমবঙ্গে আগে ছিল কিন্তু 1969 এটাকে বন্ধ করে দেওয়া হয় এই সিম্পল মেজরিটির মাধ্যমে। অ্যাবলিশ করে দেওয়া হয় 1969, এবং এটা রয়েছে আর্টিকেল 169। তো এই 69 আর 69 মনে রাখতে হবে একটু, এইটা দিয়ে বারবার প্রশ্ন করা হয়। তো এই লেজিসলেটিভ কাউন্সিল, রাজ্যে যে বিধান পরিষদ, সেটা খুব সহজে ভেঙে দেওয়া যায় বা তৈরি করা যায় এই সিম্পল মেজরিটি দিয়ে। নেক্সট, সেকেন্ড শিডিউলে কি কি বিষয় রয়েছে? ইমেলুমেন্ট, অ্যালাউন্স, প্রিভিলেজ অ্যান্ড সো অন অফ দ্য প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজ এটসেট্রা। অর্থাৎ এই প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজ, এদের যে সুযোগ সুবিধাগুলো, এরা যে সুযোগ সুবিধা পান, সেই সুযোগ সুবিধার পরিবর্তন সিম্পল মেজরিটিতে করে দেওয়া যায়। সেটা বাড়ানো বা কমানো সেটা সিম্পল মেজরিটিতে হয়। কোরাম ইন পার্লামেন্টে কোরাম হতে গেলে 10%, পার্লামেন্টের যে টোটাল ক্যাপাসিটি তার 10% উপস্থিতি অবশ্যই প্রয়োজন। তো এই কোরামের বিষয়টা, সেটা কত থাকবে, কত পার্সেন্ট কি হবে, সেই বিষয়টা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস করা যায়। রুল অফ প্রসিডিওর ইন পার্লামেন্টের যে প্রসিডিওর, পার্লামেন্টের যে প্রসেস, যেভাবে পার্লামেন্ট চলবে, সেই পদ্ধতিটা সিম্পল মেজরিটিতে পাস করা যায়। প্রিভিলেজেস অফ পার্লামেন্ট, ইট মেম্বার অ্যান্ড ইটস কমিটি, পার্লামেন্টের যারা মেম্বার রয়েছে, যে কমিটি রয়েছে, তারা কি কি সুবিধা ভোগ করবে। এখানে যেমন এই স্পিকার, জাজ, এরাও যেরকম সেকেন্ড শিডিউলে যেটা রয়েছে সেটা যেমন পরিবর্তন করা যায়, পার্লামেন্টেরও সুযোগ সুবিধা যারা পাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু খুব সহজে সিম্পল মেজরিটিতে পরিবর্তন করা যায়। ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন পার্লামেন্ট, এটাও সিম্পল মেজরিটিতে চেঞ্জ করা যায়। নাম্বার অফ পুইসেন্স জাজ ইন দ্য সুপ্রিম কোর্টে যারা এক্সট্রা জাজ থাকছেন, সেই জাজের নাম্বার কতটা থাকবে, কি থাকবে সেটা, যারা যেমন বর্তমানে 33, যেটা খুব রিসেন্টলি পরিবর্তন করা হয়েছিল। তো এই নাম্বারটা কিন্তু পরিবর্তন করা যায়। প্রথম যখন সুপ্রিম কোর্ট আসে তখন 8 জন মাত্র জাজ নিয়ে শুরু হয়, পরবর্তীকালে এটা পরিবর্তন হয়েছে 33+1। কনফারমেন্ট অফ মোর জুরিসডিকশন অন দ্য সুপ্রিম কোর্টের জুরিসডিকশন, যে এলাকা সুপ্রিম কোর্ট যেখানে যেখানে কাজ করতে পারে, যে এলাকাগুলো সুপ্রিম কোর্টের রয়েছে, তার এরিয়াটা আরো বাড়ানো যেতে পারে এই সিম্পল মেজরিটিতে। ইউজ অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে সেটাও সিম্পল মেজরিটিতে পাল্টানো যায়। সিটিজেনশিপ অ্যাকুইজিশন এন্ড টার্মিনেশন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিটিজেনশিপ কিভাবে পাওয়া যাবে বা কিভাবে সিটিজেনশিপ নষ্ট হয়ে যায়, সেই যে পদ্ধতি, সেটা খুব সহজে সিম্পল মেজরিটিতে পাস করে নেওয়া যায়। এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019-এ করা হয়েছিল, সেটা সিম্পল মেজরিটিতে করা হয়েছিল। এখান থেকেই বোঝা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রশ্ন এটা অংশ, এটা মনে রাখতে হবে যে এটা সিটিজেনশিপ বিষয়টা কিন্তু সিম্পল মেজরিটিতে পরিবর্তন করে দেওয়া যায়, নতুন নিয়ম পাল্টে দেওয়া যায়, যেটা সম্প্রতি করা হয়েছিল। নেক্সট, ইলেকশন টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচারের ইলেকশনের যে পদ্ধতি, সেটাও কিন্তু সিম্পল মেজরিটিতে পরিবর্তন করে দেওয়া সম্ভব হয়। আর কি রয়েছে? ইলেকশন টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, ডেলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস, অর্থাৎ যে
জায়গা থেকে নির্বাচিত হয়ে আসছেন পার্লামেন্টেরিয়ানরা, যে জায়গা থেকে নির্বাচিত হয়ে আসছেন সেই যে এলাকা, সেই এলাকা পরিবর্তন যে বিষয়, অর্থাৎ বাউন্ডারি পরিবর্তন, এটা সাধারণত জনসংখ্যা দিয়ে পাল্টানো হয়। কতজন জনসংখ্যা সেই জায়গাতে রয়েছেন সেই নির্দিষ্ট একটা হিসাব করে ডিলিমিটেশন কমিশন বসানো হয়, তার মাধ্যমে এই পরিবর্তনটা করা হয়। তো সেই ডিলিমিটেশন করতে গেলে সিম্পল মেজরিটিতে পাশ করলেই চলে। নেক্সট, ইউনিয়ন টেরিটরি। নতুন ইউনিয়ন টেরিটরি তৈরি বা অ্যাবলিশন, এই যে বিষয়টা, এটাও কিন্তু সিম্পল মেজরিটিতে হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু জম্মু কাশ্মীর লাদাখ নতুন ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়েছিল, বা দমন দিউ দাদরা নগর হাভেলি যুক্ত করা, তো এই বিষয়গুলো সিম্পল মেজরিটিতে পাশ করিয়ে নিলেই কিন্তু চলে যায়। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ, এই চারটা মনে রাখতে হবে কোন কোন বিষয়গুলো সিম্পল মেজরিটিতে পাশ করা সম্ভব হচ্ছে। আর কি রয়েছে, ফিফথ শিডিউল। ফিফথ শিডিউলে কি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়া অ্যান্ড শিডিউল ট্রাইব। শিডিউল এরিয়া এবং ট্রাইবাল এরিয়া, এই ট্রাইবাল এরিয়াগুলোকে তার যে সীমারেখা বা তার সংক্রান্ত নিয়ম কানুন, যেটা ফিফথ শিডিউলে রয়েছে, যেটা বারবার জিজ্ঞাসা করা হয় ফিফথ শিডিউলের কি বিষয় রয়েছে, সেটাও কিন্তু সিম্পল মেজরিটিতে পরিবর্তন করা যায়। আর সিক্স শিডিউলও কিন্তু সিম্পল মেজরিটিতে করা যায়। কি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া, যেগুলো একেবারে চিহ্নিত করা হয় ট্রাইবাল এরিয়া হিসেবে, তো সেই জায়গাগুলো কিন্তু শিডিউল সিক্স শিডিউলের যেটা রয়েছে সেটাও সিম্পল মেজরিটিতে পাস করা সম্ভব হচ্ছে। নেক্সট দেখো স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট। স্পেশাল মেজরিটিতে কোন কোন বিষয় পরিবর্তন করা যাচ্ছে। দ্য মেজরিটি of the provision in the constitution need to be amendment by a special majority of the parliament. তো স্বাভাবিক, সংবিধান তৈরি করা হয়েছিল বহু পরিশ্রমের মাধ্যমে, বিভিন্ন কমিটির মাধ্যমে, যেটা আমরা আগে জেনেছি। তো সেই সংবিধানটা হঠাৎ করে তো পাল্টানো যায় না, সেটা পাল্টানোর জন্য অধিকাংশ বিষয়তেই স্পেশাল মেজরিটি প্রয়োজন হয়। স্পেশাল মেজরিটিটা কি, মেজরিটি that is more than 50% of the total membership of each houses and a majority of 2/3 of the member of the each house present and voting. অর্থাৎ মোট যতজন সদস্য সেই জায়গাতে রয়েছেন, অর্থাৎ লোকসভাতে যতজন মোট সদস্য রয়েছেন বা রাজ্যসভাতে যতজন মোট সদস্য রয়েছেন, তার অর্ধেকের বেশি ভোট তো পেতেই হবে, তার সাথে সেই দিন যতজন উপস্থিত থাকছেন ভোটিংয়ে তার 2/3 বেশি ভোট পেতে হবে। এই দুটো শর্তই পালন করতে হবে। এরকম হলো যে 2/3 ভোট তো পেয়ে গেলেন সেদিনে, কিন্তু অর্ধেকের বেশি সম্ভব হচ্ছে না, বলছি অর্ধেকের বেশি যাচ্ছে না, তখন কিন্তু এটা স্পেশাল মেজরিটি পাস হলো না। এই দুটো শর্ত পালন করতে হবে, তবে স্পেশাল মেজরিটি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম ওই টু থার্ডের ব্যাপারটা একটুখানি যদি ক্লিয়ার করে বলা হয়, টু থার্ডের ব্যাপারটা সেকেন্ড পার্ট। টু থার্ড, এই তো ধরা যাক সেদিন উপস্থিত রয়েছেন 200 জন উপস্থিত রয়েছেন, ঠিক আছে, এটা ইন্টু 2/3, এই কাটাকাটি করলে যত আসবে সেই সংখ্যাটা, ওকে, যতজন সেদিনে উপস্থিত রয়েছেন, ঠিক আছে, যতজন উপস্থিত রয়েছেন তার 2/3 বেশি ভোট কিন্তু পেতেই হবে। এটা যদি আমি 300 ধরি, ওটা ফ্র্যাকশন চলে আসছে, 300 ধরি এটা, যদি এটা, তাহলে এটা কত হলো, 200 জন। কিন্তু আমি যদি এটা লোকসভাতে ধরি, লোকসভাতে 550 টোটাল, তার অর্ধেক কিন্তু 275 হচ্ছে, তাহলে এখানে 2/3 হয়ে গেছে, শর্ত পালন হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি হচ্ছে, তাহলে এটা স্পেশাল মেজরিটি হলো না। কিন্তু এটাই যদি আবার রাজ্যসভাতে হয়, সেখানে 250 টোটাল মেম্বারশিপ, সেখানের মধ্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে, 200 জন পেলেই কিন্তু সেখানে হয়ে যাচ্ছে, এটা টুকটাতে হচ্ছে, আবার অর্ধেকের বেশি হচ্ছে, তো এটা রাজ্যসভাতে পাস হয়ে যাবে। কিন্তু এই সংখ্যাটা যদি লোকসভাতে হয়, তাহলে লোকসভাতে সেটা স্পেশাল মেজরিটি হচ্ছে না। দুটো শর্ত মনে রাখতে হবে স্পেশাল মেজরিটির ক্ষেত্রে, মোট যতজন সদস্য রয়েছেন, ভোটিং এর দিন তো সবাই উপস্থিত থাকেন না, কোনোদিনই সবাই উপস্থিত থাকেন না, একবারে 100% ওই প্রথম দিন একেবারে শেষ দিন, এরকম স্পেশাল যেদিন সেশন থাকে সেদিন হয়তো সম্ভবত সবাই উপস্থিত থাকেন, কিন্তু প্রত্যেক দিন তো সবাই উপস্থিত থাকছেন না। তখন কি করা হচ্ছে, ওই 2/3 মোট যতজন উপস্থিত থাকছেন তার 2/3 বেশি সেখানে ভোট পেতে হচ্ছে, আর মোট যতজন লোকসভার সদস্য তার অর্ধেকের বেশি ভোট পেতেই হচ্ছে। তো এই দুটো শর্ত যখন পালন হচ্ছে তখন বলা হচ্ছে সেটাকে স্পেশাল মেজরিটি। ওকে, স্পেশাল মেজরিটি। আচ্ছা, the expression total membership means the total number of the member comprising of houses irrespective of fact whether there are vacancies or absences. এটা ওটাই, ওই যে বিষয়টা যে টোটাল মেম্বার কতজন আছেন না আছেন সেটা পরের কথা, টোটাল মেম্বারের অর্ধেকের বেশি পেতেই হবে, আর যতজন আছেন তাদের মধ্যে 2/3। Strictly speaking, the special majority is required only for voting at the third reading stage of the bill
by way of abundant caution of the requirement for special majority has been provided for in the rules of the houses in respect of all the effective stages of the bill. তো স্পেশাল মেজরিটি এই যে বিষয়টা ভোটিং এর সময়তেই কিন্তু এটা প্রয়োজন হয়, অর্থাৎ অন্য সময়তে কিন্তু এই বিষয়টা প্রয়োজন হয় না। যখন ভোটিং হয় সেই সময়তেই এই যে 2/3 মেম্বারশিপের বিষয়টা তখন এই স্পেশাল মেজরিটির সময় আসে। তো অন্য স্টেজে, বিলের অন্য স্টেজে কিন্তু এই বিষয়টা আসে না, ওই ভোটিং এর সময়তেই ওই কতজন উপস্থিত থাকছেন সেটা বিবেচ্য। দ্য প্রভিশন হুইচ ক্যান বি অ্যামেন্ডমেন্ট বাই দ্য ওয়ে ইনক্লুডেড ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের কিছু পরিবর্তন করতে হলে সেটা অবশ্যই স্পেশাল মেজরিটিতে করতে হবে, কারণ ফান্ডামেন্টাল রাইট সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক অধিকার। সাধারণ মানুষ কি মৌলিক অধিকার ভোগ করবেন সেটাকে চট করে পরিবর্তন করা যাবে না, সেটা স্পেশাল মেজরিটিতে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4 যেটা রয়েছে, রাষ্ট্রকে যেগুলো নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশগুলো চট করে পরিবর্তন করা যাবে না। অল আদার প্রভিশন হুইচ আর নট কভার্ড বাই দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ক্যাটাগরি। এছাড়া এই সিম্পল মেজরিটিতে যেগুলো করা যাচ্ছে না এবং স্পেশাল মেজরিটি প্লাস স্টেটের যে বিষয়টা, এই দুটো বাদ দিয়ে যা কিছু আছে সব এই স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। ম্যাক্সিমাম বিষয় স্পেশাল মেজরিটিতেই পাস হতে হবে। আচ্ছা, নেক্সট স্পেশাল মেজরিটি পার্লামেন্ট অ্যান্ড কনসেন্ট অফ দ্য স্টেট। পার্লামেন্টের স্পেশাল মেজরিটি এবং রাজ্যগুলোর কনসেন্ট। This provision of the constitution which are related to the federal structure of the polity can be amended by a special majority of the parliament and also with the consent of half of the state legislature by a simple majority. তো এখানে স্পেশাল মেজরিটি তো পাস হতেই হচ্ছে, এই বিষয়গুলো স্পেশাল মেজরিটিতে পাস হতেই হচ্ছে, তার সাথে সাথে ভারতে যত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোর অর্ধেকের বেশি রাজ্যকে ওই বিলটাকে সিম্পল মেজরিটিতে পাস করাতে হচ্ছে। রাজ্যে যখন যেটা যাচ্ছে সেটা শুধু শুধু সিম্পল মেজরিটিতে পাস হলে হচ্ছে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা কথা বলা রয়েছে, the movement half of the state give this consent, the formality is completed. There is no time limit within which the state should give their consent to the bill. যখন পর্যন্ত অর্ধেকের বেশি রাজ্য সেই বিলটা পাস করিয়ে দিচ্ছে তখনই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর অন্য কিছু দেখা হচ্ছে না, তখনই বিলটা পাস হয়ে যাচ্ছে। রাজ্যসভা লোকসভাতে তো হয়েই গেছে আগে, আর তার সাথে সাথে রাজ্যগুলোতেও যখনই অর্ধেকের বেশি রাজ্যে পাস হয়ে যাচ্ছে তখনই এটাকে পাস ধরে নেওয়া হচ্ছে। এবং এই যে কতদিনের মধ্যে এটাকে পাস করাতে হবে এখানে কোনো টাইম লিমিট বলা নেই, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কতদিনের মধ্যে রাজ্যগুলোকে পাস করতে হবে তবে ওটা হবে সেটা কিন্তু বলা নেই। দ্য ফলোইং প্রভিশন ক্যান বি অ্যামেন্ডেড ইন দিস ওয়ে। কি কি বিষয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোই থাকবে যেটা কেন্দ্রের সাথে সাথে রাজ্যের বিষয় জড়িত রয়েছে, এই দুটোই জড়িত রয়েছে। যেরকম কি কি রয়েছে, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইন দিস ম্যাটার। ইলেকশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইলেকশন কেন, প্রেসিডেন্টের ইলেকশনের সময় রাজ্য বিধানসভার কিছু সদস্য কিন্তু এই প্রেসিডেন্টের ইলেকশনে অংশ নিয়ে থাকেন, সেই জন্য এটা এইভাবে পাস করানো হয়, এইভাবে অ্যামেন্ড করানো হয়। নেক্সট, এক্সটেন্ড অফ দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। ইউনিয়নের যে পাওয়ার রয়েছে, ইউনিয়নের যে ক্ষমতা রয়েছে যে যে জায়গাতে, যেটাকে ইউনিয়ন লিস্ট বলা হয়, এবং যে স্টেট লিস্ট রয়েছে, এদের ক্ষমতার যখন রদবদল করানো হয় তখনই এটা করা হয়। কারণ সেই জায়গাতে বুঝতে হবে যে এটা কিছু কিছু ক্ষমতা যেটা স্টেটের ছিল সেটা ইউনিয়নে চলে যেতে যাচ্ছে, বা ইউনিয়নের ছিল সেখানে স্টেটের হয়ে যাচ্ছে সেই ক্ষমতাগুলো। তো এটা স্টেটের স্বার্থ জড়িত রয়েছে এখানে, তো এই বিষয়টা এখানে আসবে। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিষয়টা পুরোপুরি কিন্তু এইভাবে পরিবর্তন হয়, কারণ রাজ্য থেকেও বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে যায় এবং হাইকোর্টে তো থাকছে, তো সেই জন্য এই অংশটা এতে পড়ছে। ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, ক্ষমতার যে ডিস্ট্রিবিউশন, সেটা কারণ এখানে স্টেটের স্বার্থ রয়েছে। এনি অফ দ্য লিস্ট ইন 7th শিডিউল, 7ম শিডিউলে যেসব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয় এর মধ্যে আসবে। আর রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন পার্লামেন্ট, পার্লামেন্টে রাজ্য থেকে কতজন সদস্য রিপ্রেজেন্ট করবেন সেই বিষয়টাও এর মধ্যে আসছে। পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রসিডিওর, অর্থাৎ 368 নিজে 368 আর্টিকেলকে যদি পাল্টাতে হয়, অর্থাৎ এই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটাকে যদি পাল্টাতে হয়, তখন স্পেশাল মেজরিটি লাগছে, আবার রাজ্যগুলোরও অর্ধেকের বেশি স্টেটের রাজ্যে কনসেন্ট লাগছে। তো এই বিষয়টা 368ও যে এর মধ্যে আসে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এরপর রয়েছে ক্রিটিসিজম অফ দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। এই যে প্রসিডিওরটা করা হয়েছে 368-368-র মধ্যে কি কি ভুলভ্রান্তি রয়েছে, কি কি সমস্যা রয়েছে সেই নিয়ে আলোচনা করা রয়েছে। এটা শুধুমাত্র ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য, এটা এখানে কোনো ইনফরমেশন কিন্তু এখানে কাজে লাগছে না। তো
এই অংশটা অধ্যায়টা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, পরে আর কিছু নেই। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, আবারও বলছি, ছোট অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রসিডিওরগুলো প্রত্যেকটা কিভাবে হয়, আর আর কোন প্রসিডিওরটা কোন অ্যামেন্ডমেন্টটা তার মধ্যে পড়ছে, সেইগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে জানতে হবে। তো এখানে আমি আরেকবার জিজ্ঞাসা করব, অধ্যায়টা কমপ্লিট করছি, তার আগে কারো কিছু প্রশ্ন আসে কিনা এই এই অধ্যায় থেকে সেটা আমি জানতে চাইবো। তো সেটা আমি আর উত্তর দেব। তো অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি জানতে চাইবো। ওকে, ভয়েস শোনা যাচ্ছে তো পরিষ্কার, ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ কোনো হ্যাঁ ডাউট? ওকে স্যার। ওকে ওকে ওকে, কোনো অসুবিধা অসুবিধা নেই? নো স্যার। ওকে, আমি 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 আপলোড করে দেব, রেকর্ডেড সেশনটা আপলোড করে দেব, কোনো অসুবিধা নেই। এটা বেশ কয়েকবার রিভাইজ দিয়ে নিতে বলবো, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা বুঝতে হবে। ওকে, তো এই সেশনটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।